এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ৭১ পৃষ্ঠার ১০ থেকে ১৩ নং পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে আমরা কিভাবে করে সমাধান করতে পারি এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১০ নম্বর প্রশ্নটা দেখি, দেখো এখানে বলা হয়েছে নাহিদের ৪৫০ টাকা আছে। নাহিদ অপেক্ষা সুমনের ১১৫ টাকা কম আছে। তাদের টাকা একত্র করলে আরিফের টাকার সমান হয়। আরিফের কত টাকা আছে? আচ্ছা দেখো, আমরা যদি আরেকটিবার এই প্রশ্নটাকে বোঝার চেষ্টা করি, আমাদের কথার অঙ্কের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কিন্তু প্রশ্নটাকে সুন্দর করে বুঝতে হবে। আমরা যদি প্রশ্নটা বুঝতে পারি তাহলে যে কোনো অঙ্ক কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো, তাই না বন্ধুরা? আচ্ছা, তাহলে আমরা আবারও একটু এখানে বোঝার চেষ্টা করি। এখানে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নাহিদের কাছে ৪৫০ টাকা আছে এবং নাহিদ অপেক্ষা সুমনের ১৫০ টাকা কম আছে। অর্থাৎ এই যে নাহিদের যে ৪৫০ টাকা আছে, এই নাহিদের চেয়ে সুমনের ১১৫ টাকা কম আছে, তাই না? এখন বলা হয়েছে যে তাদের তাদের টাকা একত্র করলে, অর্থাৎ এই নাহিদ এবং সুমনের টাকাকে যদি আমরা এক করি তাহলে আরিফের টাকার সমান হবে। অর্থাৎ ওদের দুজনের মিলে যে কয় টাকা আছে, আরিফের একারই কিন্তু সেই কয় টাকা আছে, তাই না? এখন আমাদের বলা হয়েছে যে তাহলে আরিফের কত টাকা আছে। তাহলে আরিফের কত টাকা আছে এটা আমরা বের করতে হলে আমাদের প্রথমে কি বের করতে হবে? আমাদের কিন্তু প্রথমে বের করতে হবে সুমনের কত টাকা আছে। কারণ নাহিদের যে ৪৫০ টাকা আছে এটা তো আমাদের দেয়াই রয়েছে, তাই না? এখন আমাদের বের করতে হবে যে সুমনের কত টাকা আছে। আমাদের এখানে শুধুমাত্র কি বলেছে? শুধু বলা আছে যে নাহিদের যে টাকা আছে এর চেয়ে সুমনের ১১৫ টাকা কম আছে। তার মানে নাহিদের যে ৪৫০ টাকা আছে এটা থেকে যদি আমরা ১১৫কে বিয়োগ করে দেই, যেহেতু সুমনের ১১৫ টাকা কম আছে, যদি আমরা ১১৫কে বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে সুমনের কত টাকা আছে। তাহলে আগে আমরা এটি বের করে আসো। আমরা কি লিখব? আমরা ১০ নাম্বার দিয়ে লিখব, ১০ নাম্বার দিয়ে আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা, যেহেতু আমাদের দেওয়া আছে যে নাহিদের ৪৫০ টাকা আছে, তাই না? এটা আমরা এই জন্য প্রথমেই লিখব। আমরা লিখব দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি? দেওয়া রয়েছে হচ্ছে নাহিদের ৪৫০ টাকা আছে। আমরা লিখলাম নাহিদের আছে ৪৫০ টাকা। আচ্ছা, আমরা লিখলাম নাহিদের আছে ৪৫০ টাকা। যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে নাহিদের চেয়ে সুমনের ১১৫ টাকা কম আছে, তাই না? তাহলে এই কথাটি আমরা লিখে দিই। যেহেতু যেহেতু সরি যেহেতু আমরা কি লিখব? নাহিদের চেয়ে অথবা নাহিদ অপেক্ষা সুমনের কত টাকা কম আছে? ১১৫ টাকা কম আছে। কম আছে। সুতরাং সুমনের আছে। সুতরাং কি লিখব? সুমনের আছে। এখন সুমনের কত টাকা আছে এটিকে আমরা কিভাবে করে বের করব? এই ৪৫০ থেকে আমরা ১১৫কে বিয়োগ করে দেব, যেহেতু সুমনের ১১৫ টাকা কম আছে। এজন্য আমরা সুমনের আছে লিখলাম। এখন আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে সমান সমান দিয়ে আমরা লিখব ৪৫০ বিয়োগ ১১৫। ৪৫০ বিয়োগ ১১৫। আমরা এই পাশে লিখে দিব টাকা।
আমরা এই পাশে লিখে দিলাম টাকা। এখন দেখো সুমনের কত টাকা আছে, আমরা এটিকে যদি বের করি আমরা সমান সমানের নিচে সমান সমান দিব। এখন যদি 450 থেকে আমরা 115কে বিয়োগ করে দেই, দেখো আমাদের বিয়োগফল কত হয়। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে ডান পাশের সংখ্যা থেকে ডান পাশের সংখ্যাকে কিন্তু বিয়োগ করতে হয়, তাই না? তাহলে এই পাশে ডান পাশে রয়েছে কত? ডান পাশে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 0, কিন্তু এখানে রয়েছে 5। আমরা কি 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো? আমরা কিন্তু 0 থেকে 5কে বিয়োগ করতে পারবো না, কারণ শূন্যটা ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে অবশ্যই এই সংখ্যাটাকে বড় হতে হয়, অর্থাৎ যার কাছ থেকে আমরা বিয়োগ করব তাকে কিন্তু বড় হতে হয়, তাই না? যেহেতু 0 থেকে আমরা 5কে বিয়োগ করব, এই জন্য এইটাকে কিন্তু আমাদের বড় হতে হবে। কিন্তু যেহেতু 0 ছোট, এই জন্য আমরা কি করব, শূন্যটাকে বড় বানাবো। এখন শূন্যকে আমরা কিভাবে বড় বানাবো? আমরা জানি পাশের ঘরে যে 5 রয়েছে, 5-এর কাছ থেকে আমরা 1কে ধার করে শূন্যের কাছে নিয়ে আসবো। দেখো আগে কিন্তু ও ছিল 0, যখন এই 5-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, তখন 1 পেয়ে ও হয়ে গেল 10। তার মানে এই শূন্য কিন্তু এখন আর শূন্য নেই, ও হয়ে গেল 10। বন্ধুরা এখন কিন্তু আমরা 10 থেকে 5কে বিয়োগ করতে পারছি, তাই না? এখন দেখো যদি 10 থেকে 5কে বিয়োগ করি তাহলে থাকছে কত আমাদের? আমাদের থাকছে আরও 5। আমরা এখানে লিখে দিলাম 5। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 5, কিন্তু এখানে কি 5 রয়েছে? না বন্ধুরা, এখানে কিন্তু এখন 5 নেই, কারণ 5 থেকে 1কে আমরা ধার করে দিয়েছি। যার কারণে 5 থেকে যখন 1 কমে গেল, তখন এখানে কত রইল? হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 4 রইল। তাহলে 4 থেকে এবার আমরা কি করব? এই পাশে যে 1 রয়েছে 1কে বিয়োগ করব। তাহলে 4 থেকে 1কে বিয়োগ করলে আমাদের কত থাকছে? আমাদের থাকছে 3। এরপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে দেখতে পাচ্ছি 1। তাহলে 4 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি তাহলে কত থাকে? আমাদের থাকে আরও 3। অর্থাৎ এইখানে যে 335 পাচ্ছি, এটি দ্বারা কি বোঝানো হচ্ছে? এটি দ্বারা বোঝানো হচ্ছে সুমনের আছে 335 টাকা। তাহলে দেখো আমরা কিন্তু দুজনেরটাই পেয়ে গেলাম। নাহিদের আছে 450 টাকা এবং সুমনের আছে 335 টাকা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে ওদের দুজনের টাকা যদি আমরা একত্র করি, মানে ওদের দুজনের যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকা কিন্তু আমাদের বলা হয়েছে আরিফের একারই আছে, তাই না? তাহলে আমরা আরিফের কত টাকা আছে সেটা কিভাবে করে বের করতে পারি? আমরা কিন্তু খুব সহজেই এটি বের করতে পারবো। আমরা কি করব? এই দুজনের যে টাকা রয়েছে এই দুজনের টাকাকে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে আরিফের কত টাকা আছে। তাহলে আমরা কি লিখব নিচের লাইনে? আমরা নিচের লাইনে লিখব, আচ্ছা আমরা লিখব সুতরাং আরিফের আছে, সুতরাং আরিফের আছে। দেখো আমার যেহেতু জায়গা কম এই জন্য আমি একটু কাছাকাছি লাইনগুলো লিখছি, তোমরা কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে লিখবে। হ্যাঁ, আমরা লিখলাম কি সুতরাং আরিফের আছে। এখন আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দেব। আমরা কি লিখব? আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব 450 যোগ 335 টাকা। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই দুটিকে যোগ করে দিই তাহলে কত হয়? আমরা যদি যোগ করি, নিচে একটু সমান সমান চিহ্ন দিলাম। আমরা জানি যোগের ক্ষেত্রেও ডান পাশের সংখ্যার সাথে ডান পাশের সংখ্যাকে কিন্তু আমাদের যোগ করতে হয়। তাহলে এখানে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি 0, এখানে দেখতে পাচ্ছি 5। তাহলে 0 এবং 5 মিলে হয় 5। আমরা এখানে লিখে দিলাম 5। এরপর এখানে রয়েছে 5, এখানে রয়েছে 3। তাহলে 5 এবং 3কে যদি আমরা যোগ করে দিই তাহলে 5 এবং 3 মিলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেব আগে 8। এরপরে দেখো এখানে রয়েছে 4, এখানে রয়েছে 3। তাহলে 4 এবং 3কে যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের হলো 7। আমরা লিখে দিলাম 7। অর্থাৎ এখানে আমরা পেলাম 785 টাকা। আমরা এখানে লিখে দেব টাকা। অর্থাৎ এই 785 দ্বারা কি বোঝায়? আরিফের আছে 785 টাকা। তাহলে কিন্তু আমাদের উত্তর বের করা হয়ে গেল। বন্ধুরা আমরা কিন্তু এখন উত্তর লিখে আমরা লিখে দিব কি আরিফের আছে 785 টাকা। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই এটি খুব সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা আমরা যদি এরপরে পরের অঙ্কে চলে যাই, আমরা 11 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে
দুই ছেলের বয়স একত্রে ৩৭ বছর এবং পিতার বয়স ৬৩ বছর। ১০ বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? দেখো আমাদের বলা হয়েছে যে দুইটা ছেলে, তাই না? দুই ছেলের বয়স একত্রে, মানে দুই ছেলের বয়স যদি আমরা এক করি, হ্যাঁ, তাহলে তাদের বয়স হয় একসাথে ৩৭ বছর এবং তাদের পিতার বয়স হচ্ছে ৬৩ বছর। এটা কিন্তু বর্তমান বয়সের কথা বলা হয়েছে, তাই না? এখন বলা হয়েছে যে ১০ বছর পরে তাদের তিনজনের একসাথে মোট কত বছর হবে, তাই না? এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি। দেখো দুই ছেলের বয়স যেহেতু বর্তমানে ৩৭ বছর, তাহলে আমরা আগে বের করব যে ১০ বছর পরে দুই ছেলের বয়স কত হবে। তারপরে দেখো পিতার বয়স যেহেতু বর্তমানে ৬৩ বছর, তাহলে আমরা বের করব যে ১০ বছর পরে পিতার বয়স কত হবে। তারপরে আমরা কি করব, ১০ বছর পরে আমরা দুই ছেলের বয়স যা পাবো এবং পিতার বয়স যা পাবো, এই দুইটা বয়সকে কিন্তু আমরা যোগ করে দিলে পেয়ে যাব যে তিনজনের বয়স একসাথে মোট কত হবে, তাই না? তাহলে দেখো আমরা প্রথমে কি করব, আমরা দেখো বন্ধুরা এটি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, আমরা কি করব, প্রথমে দুই ছেলের বয়স ১০ বছর পরে কত হবে সেটি আগে আগে আমরা বের করি। হ্যাঁ, আমরা ১১ নাম্বার দিয়ে কি লিখব, ১১ নাম্বার দিয়ে লিখব দুই ছেলের, আমরা লিখব দুই ছেলের বর্তমান বয়স, বর্তমান বয়স তো আমাদের দেওয়াই রয়েছে, তাই না? আমরা সেটিই কিন্তু লিখে দিচ্ছি। দুই ছেলের বর্তমান বয়স কত বছর বলা হয়েছে? ৩৭ বছর, ৩৭ বছর। তাহলে ১০ বছর পরে কত হবে সেটি আগে আমরা বের করি। সুতরাং আমরা কি লিখব, সুতরাং ১০ বছর পর তাদের বয়স হবে, আচ্ছা আমরা কি লিখলাম, সুতরাং ১০ বছর পর তাদের বয়স হবে, আমরা কি করব, এই ৩৭-এর সাথে আমরা এই যে ৩৭ রয়েছে, এই ৩৭-এর সাথে আমরা যোগ করব কত, ৩৭-এর সাথে যোগ করব কত, ১০ বছর পরে একজনের বয়স কিন্তু ১০ বছর বাড়বে, তাই না? তাহলে এখানে কয় ছেলের কথা বলা হয়েছে, দেখো এখানে কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। দেখো বন্ধুরা আমাদের কিন্তু এখানে দুই ছেলের কথা বলা হয়েছে, তাই না? তাহলে ১০ বছর পরে একজন ছেলের বয়স কিন্তু ১০ বছর বেশি হবে। যেহেতু এখানে দুই ছেলের কথা বলা হয়েছে, তাহলে দুইজনের কি ১০ এবং ১০, ১০ এবং ১০ মানে ২০ বছর বেশি হয়ে যাবে না দুজনের বয়স? হ্যাঁ বন্ধুরা, দুজনের কিন্তু ২০ বছর বেশি হয়ে যাবে। এইখানে কিন্তু অনেকের ভুল করার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এই ভুলটা কিন্তু আমাদের করা যাবে না, ঠিক আছে? আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো যেহেতু দুই ছেলের বয়স বর্তমানে ৩৭ বছর, তাহলে ১০ বছর পরে এক ছেলের, হ্যাঁ ধরো প্রথম যে ছেলে তার বয়স কিন্তু ১০ বছর বেশি হবে, আমরা জানি। যেহেতু ১০ বছর পরের কথা আমরা হিসাব করছি, তাহলে প্রথম ছেলের বয়স ১০ বছর বেশি হবে এবং দ্বিতীয় ছেলের বয়স, ওর বয়সও তো আরও ১০ বছর বেশি হবে, তাই না? তাহলে ১০ এবং ১০ মিলে কত হয়ে গেল, ২০ বছর কিন্তু বেশি হবে। তাহলে আমরা এখানে কি লিখব, ৩৭ যোগ ২০ও লিখতে পারি, আবার আমরা এইভাবেও লিখতে পারি ৩৭ যোগ, যেহেতু প্রথম ছেলের ১০ বছর বাড়বে যার কারণে আমরা প্রথমে একটি ১০ দিতে পারি, এরপরে আবারও একটি যোগ চিহ্ন দিয়ে দ্বিতীয় ছেলের যেহেতু আরও ১০ বছর বাড়বে যার কারণে আমরা আরও একটি ১০ও দিতে পারি। এইভাবেও করে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। আবার তোমরা যদি একসাথে ১০ যোগ ১০ এইভাবে না লিখে যদি সরাসরি তোমরা ২০ লেখো এখানে, তাহলেও কিন্তু হবে। তবে এইভাবে দুইবার ১০ করে দেখানো হলে আমাদের এটি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা এখন যদি আমরা এই যোগটা করি, দেখো আমরা এই ৩ সংখ্যাটাকে এবারে যোগ করব। আমরা জানি যোগের ক্ষেত্রে ডান পাশের অঙ্কগুলোকে আগে যোগ করতে হয়, তাই না? তাহলে এখানে রয়েছে ডান পাশে ৭, এখানে রয়েছে ০, তাহলে ৭ এবং ০কে যোগ করলে হয় ৭ এবং এই ৭-এর সাথে এইখানে যে ০ রয়েছে এই ০টাকে যোগ করলে কিন্তু ৭ এবং ০ মিলে ৭ই হয়। আমরা এখানে লিখে দিব ৭। এরপরে দেখো আমরা এইখানে দেখতে পাচ্ছি রয়েছে ৩, ৩-এর সাথে যোগ করব আমরা ১, তাহলে ৩ এবং ১ মিলে হয়ে গেল ৪,
4-এর সাথে যোগ করব আরও 1, 4 এবং এই 1 মিলে হয়ে গেল 5। তার মানে আমরা মোট কত বছর পেলাম? আমরা পেলাম 57 বছর। তার মানে দুই ছেলের 10 বছর পরে বয়স হবে 57 বছর। এখন আমরা বাবার বয়সটা বের করব যে 10 বছর পরে পিতার বয়স কত হবে। তাহলে আমরা কি লিখব? পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স কত দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে? আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পিতার বর্তমান বয়স 63 বছর। তাহলে আমরা এখানে লিখে দিব 63 বছর। বন্ধুরা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে দেখবে যে অঙ্কটি অনেক সহজ একটি অঙ্ক। হ্যাঁ, আমরা কি লিখলাম? পিতার বর্তমান বয়স 63 বছর। সুতরাং আমরা একই রকমভাবে লিখব যে 10 বছর পর পিতার বয়স হবে 10 বছর পর পিতার বয়স হবে। আচ্ছা, পিতা তো একজনই, তাই না? তাহলে কিন্তু ওনার শুধুমাত্র 10 বছর পরে শুধুমাত্র 10 বছরই বাড়বে, তাই না? এই দেখো এখন বয়স তার 63, এই জন্য আমরা লিখলাম 63। এর সাথে যোগ হবে কত? যেহেতু 10 বছর পরের কথা বলা হয়েছে, তার মানে পিতা যেহেতু একজন ব্যক্তি, যার কারণে কিন্তু 10 বছর পর তার বয়স 10 বছরই বাড়বে, তাই না? এই জন্য আমরা এর সাথে যোগ করে দেব কত? 10। এখানে লিখে দিব বছর। এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, দেখো 3 এবং 0কে যোগ করলে হয় 3, 6 এবং 1কে যোগ করলে হয় 7, অর্থাৎ তার 10 বছর পর বয়স হবে 73 বছর। এখন দেখো 10 বছর পরে দুই ছেলের বয়স পেলাম আমরা 57 বছর এবং 10 বছর পরে পিতার বয়স হবে 73 বছর। এখন আমাদের বলা হয়েছে যে 10 বছর পরে এই দুই পুত্র এবং পিতা মোট 3 জনের বয়স একসাথে কত হবে। তাহলে আমরা কি করতে পারি? আমরা 57 এবং 73কে যদি যোগ করে দেই তাহলেই কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব যে 10 বছর পর তাদের বয়স একসাথে কত হবে। তাহলে আমরা কি লিখব? সুতরাং আমরা লিখব 10 বছর পর 3 জনের বয়স, 3 জনের বয়স হবে, 3 জনের বয়স হবে। আমরা এখন কি করব? এই 57 এবং 73কে আমরা যোগ করে দিব, তাই না? তাহলে আমরা এখানে আমার যেহেতু এখানে একটু লাইনের সাথে লাইন মিশে যাচ্ছে, আমি এই জন্য নিচে লিখছি, তোমরা এক লাইনে লিখবে কিন্তু এটা, ঠিক আছে? আচ্ছা, আমরা কি করব এখন? আমরা 57 এবং 73কে যোগ করে দিব। আমরা লিখব 57 যোগ 73 বছর। এখন আমরা যদি যোগ করি, দেখো যোগ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি ডান পাশে রয়েছে 7, এখানে রয়েছে 3, অর্থাৎ 7 এবং 3কে যোগ করলে হয় আমাদের 10। আমরা 10-এর শূন্যকে লিখে দেবো এখানে, আমাদের হাতে থাকে 1। আচ্ছা দেখো, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 5 এবং এখানে রয়েছে 7। তাহলে 5 এবং 7কে যদি আমরা যোগ করি তাহলে হয় 12 এবং 12-র সাথে হাতে যে 1 রয়েছে এই 1কে যোগ করলে হয়ে যায় 13। তাহলে আমরা মোট কত বছর পেলাম? বন্ধুরা, আমরা কিন্তু পেলাম মোট 130 বছর, অর্থাৎ 10 বছর পরে তাদের 3 জনের বয়স একসাথে হবে হচ্ছে 130 বছর। তার মানে এটিই হচ্ছে আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কি লিখব? আমরা উত্তর দিয়ে লিখব 130 বছর। ঠিক আছে? আমাদের কিন্তু এই অঙ্কটি তাহলে সমাধান করা হয়ে গেল। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি পরবর্তী অঙ্কে চলে যাই, এখানে 12 নম্বরে বলা হয়েছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। তার নিকট কত টাকা রইল? দেখো, আমাদের বলা হয়েছে সুজন
সে 1000 টাকা উপবৃত্তি পেয়েছে। হ্যাঁ, এখন সেই 1000 টাকা থেকে সে কি করলো, 350 টাকা দিয়ে সে একটা ড্রেস কিনলো এবং 475 টাকা খরচ করে সে একটি স্কুলের ব্যাগ কিনলো। তাহলে এই খরচগুলো করার পরে তার কাছে আর কত টাকা রইলো, এটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এটিকে সমাধান করতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে, আগে আমাদের দেখতে হবে যে সে এই যে ড্রেস কিনেছে এবং স্কুলের ব্যাগ কিনেছে, এই ড্রেস এবং স্কুলের ব্যাগের পিছনে মোট কত টাকা সে খরচ করলো। ঠিক আছে, তার খরচের হিসেবটা আগে আমাদের বের করতে হবে। আমরা যখন এটিকে বের করতে পারবো, এই দুটিকে যোগ করলেই কিন্তু আমরা এটিকে বের করে ফেলতে পারবো। আর বের করার পরে আমরা কি করব, এই যে 1000 টাকা সে উপবৃত্তি পেয়েছে, এই 1000 টাকা থেকে যদি আমরা এই টাকাটাকে বিয়োগ করে দিই, যে টাকাটা সে খরচ করে ফেলেছে, এটা তো তার কাছ থেকে কমে গেছে, তাই না? যখন সে ড্রেস কিনলো, স্কুলের ব্যাগ কিনলো, তখন কিন্তু তার টাকাটা কমে গেল। আর কমে গেলে কি হয়, বিয়োগ হয়। তার মানে এই 1000 টাকা থেকে আমরা যদি এই খরচের টাকাটাকে বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা রইল। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা বের করব যে সে কত টাকা খরচ করলো। হ্যাঁ, সে ড্রেস এবং স্কুল ব্যাগে কত টাকা ব্যয় করলো। তাহলে আমরা এটিকে কিভাবে করে সাজিয়ে লিখতে পারি, আমরা 12 নাম্বার দিয়ে লিখব, আমরা সরি আমার পেনটা একটু ঝামেলা করছে, 12 নাম্বার দিয়ে লিখব, সুজন ড্রেস এবং স্কুল ব্যাগ কিনলো, সুজন ড্রেস এবং স্কুল ব্যাগ কিনলো কত টাকার। আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ড্রেস কিনেছে সে 350 টাকার, তাহলে আমরা এখানে লিখব 350, এর সাথে যোগ করব কত, সে ব্যাগ কিনেছে কত টাকার, সে স্কুল ব্যাগ কিনেছে 475 টাকার, আমরা এখানে লিখে দেব 475, আমরা লিখব 475, এই পাশে লিখে দেব টাকা, এই পাশে লিখে দেব আমরা টাকা। দেখো আমরা কি করলাম, 350 এবং 475কে কিন্তু আমরা এখানে যোগ করে দিলাম। এখন আমরা যদি যোগ ফলটা বের করি, দেখো এখানে ডান পাশে রয়েছে 0, এখানে রয়েছে 5, তাহলে 0 এবং 5কে যোগ করলে হয় 5, আমরা লিখে দিলাম 5। এরপরে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 7, তাহলে 5 এবং 7কে যোগ করলে হয় আমরা জানি 12, 12-র 2কে আমরা লিখে দিলাম এইখানে এবং আমাদের হাতে থাকে 1। এরপরে দেখো আমরা 3 এবং 4কে যদি যোগ করি তাহলে 3 এবং 4 মিলে হয়ে যায় 7, সাথে সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 8। তার মানে আমাদের মোট দাঁড়াচ্ছে 425 টাকা। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সুজন ড্রেস এবং স্কুলের ব্যাগ কিনতে খরচ করেছে 825 টাকা। এখন দেখো তার কাছে ছিল কত টাকা, তার কাছে ছিল কিন্তু 1000 টাকা, অর্থাৎ সে উপবৃত্তি পেয়েছে 1000 টাকা। এই 1000 টাকা থেকে সে 825 টাকা খরচ করে ফেলেছে। তার মানে 1000 থেকে 825কে যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা থাকলো। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখব, আমরা নিচে লিখব সুজন উপবৃত্তি পেল, আমরা লিখব সুজন উপবৃত্তি পেল কত টাকা, আমাদের বলা হয়েছে 1000 টাকা। আচ্ছা, সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। এখন আমরা নিচে লিখব সে মোট খরচ করলো 825 টাকা। আমরা নিচে কি লিখব, সে মোট খরচ করলো কত টাকা, 825 টাকা। এখন এই 825কে আমরা 1000-এর নিচে কিভাবে লিখব বন্ধুরা, এটি কিন্তু আমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবং এটি আমাদের খুব ভালো করে কিন্তু জানতে হবে। আমরা যদি এখানে ভুল করি, এই অঙ্কটা সাজানোর ক্ষেত্রে যদি ভুল করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটার সমাধানের ক্ষেত্রেও অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
এজন্য এই বিষয়টি তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করো। এখানে 1000 যে আমরা দেখতে পাচ্ছি, 1000-এর মোট কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3 4। এবং এইখানে যে 825 রয়েছে, এই 825-এর মধ্যে কয়টি অঙ্ক রয়েছে? 1 2 3টি। তাহলে এখানে রয়েছে 4টি, এখানে রয়েছে 3টি। এখন আমরা জানি যে সংখ্যার নিচে কিন্তু সংখ্যা লিখতে হয়, তাই না? এই 1000-এর নিচে আমরা 825-কে লিখব। এখন কোন সংখ্যার নিচে আমরা কোনটাকে লিখব? এই 5টাকে কোনটার নিচে লিখব, 2টাকে কিসের নিচে লিখব, 8কে কিসের নিচে লিখব? এইটা কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বোঝার বিষয়। এখন দেখো, এই ক্ষেত্রে আমরা সবসময় যেটি করব, আমরা বাঁ পাশের যে সংখ্যা আছে এই বাঁ পাশের সংখ্যার সাথে মিলিয়ে কিন্তু নিচে নিচে লিখব। ঠিক আছে? এই বাঁ পাশে ফাঁকা রাখা যাবে না। যেমন এইখানে সবার শেষে রয়েছে কি? 5। এই 5টাকে আমরা লিখব হচ্ছে এই শূন্যের, ডান পাশে যে শূন্য রয়েছে এই ডান পাশের শূন্যের নিচে আমরা লিখব এই 5কে। এরপরে 5-এর আগে রয়েছে কত? 2। এই 2টাকে লিখব আমরা এই শূন্যের নিচে। এরপর আমরা কি করব? এখানে আগে রয়েছে যেহেতু 8, এই 8কে লিখব আমরা এই শূন্যের নিচে। আমাদের এই ডান পাশ থেকে মিলিয়ে লিখতে লিখতে আসতে হবে। আমাদের এই পাশে দেখো 1-এর নিচে কিন্তু কিছুই নেই, 1-এর নিচে কিন্তু ফাঁকা রয়েছে। এইখানে যদি ফাঁকা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ডান পাশে কোনো ফাঁকা রাখা যাবে না। এটি তোমাদের সব সময় মনে রাখতে হবে। ঠিক আছে? যদি এইভাবে করে আমরা অঙ্কটাকে সাজাতে পারি তাহলে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এই সাজানোতে যদি ভুল করি তখন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্ক সমাধানে সমস্যা হতে পারে। ঠিক আছে? আমাদের সবসময় এই ডান পাশে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এই পাশে ফাঁকা থাকলে সমস্যা নেই, কিন্তু ডান পাশে কখনো ফাঁকা রাখা যাবে না। এখন দেখো, যদি আমরা এই 1000 থেকে 825-কে যদি আমরা বিয়োগ করে দেই তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একদম কর্নারে বা উপরে ডান পাশে রয়েছে 0। 0 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কিন্তু একদম ডান পাশ থেকে শুরু করতে হয়, তাই না? তাহলে ডান পাশের উপরে রয়েছে 0, নিচে রয়েছে 5। আমরা কি 0 থেকে 5কে, এখানে যোগ দিয়েছি আমি, এখানে হবে বিয়োগ। এখানে আমরা একটা বিয়োগ চিহ্ন দিব। দেখো, 0 থেকে কি আমরা 5কে বিয়োগ করতে পারবো? পারবো না, কারণ 0 ছোট। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যাটাকে সবচেয়ে বড় হতে হয়, তাই না? এই যে দুইটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে উপরের সংখ্যাটাকে কিন্তু বড় হতে হবে। উপরে যদি ছোট থাকে তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যা থেকে এই বড় সংখ্যাকে বিয়োগ করতে পারবো না। এজন্য এই সংখ্যাটাকে আমাদের অবশ্যই বড় হতে হবে। এখন দেখো, 0 কিন্তু 5-এর চেয়ে ছোট, তাহলে কি আমরা বিয়োগ করতে পারবো? পারবো না। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই 0টাকে আমরা 5-এর চেয়ে বড় বানাবো। আমরা কিভাবে বড় বানাবো? দেখো, আমরা চলে যাব পাশের ঘরে। পাশের ঘরে গিয়ে দেখলাম এখানে একটি 0 রয়েছে, তাই না? তো এই শূন্যের এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে ওর কাছ থেকে আমরা 1কে ধার করে এই শূন্যের কাছে নিয়ে আসতাম। কিন্তু যখন পাশের ঘরে গেলাম আমরা, গিয়ে দেখলাম কি ও নিজেই একটা 0, মানে ওর দেওয়ার মতো কিছুই নেই। তখন আমরা কি করলাম? তার পাশের ঘরে চলে গেলাম। এখানে গিয়েও কি দেখলাম যে এখানেও একটি 0 রয়েছে, তার মানে ওরও কিন্তু দেওয়ার মতো কিছু নেই। এরপর আমরা কি করব? তার পাশের ঘরে যে 1 রয়েছে এই 1-এর কাছে চলে যাব। ওর কাছে গিয়ে আমরা এই 1টাকে এই শূন্যের কাছে নিয়ে আসবো। আমরা কিন্তু সরাসরি ওর কাছে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে? আমাদের কিন্তু সিরিয়াল মেনটেন করে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এই 1টাকে আমরা এই শূন্যের কাছে নিয়ে আসলাম। তাহলে 1 যখন ওর কাছে চলে আসলো, ও কিন্তু আগে ছিল 0, তাই না? ও ছিল আগে 0, কিন্তু যখন এই 1টা ওর কাছে আসলো, ওর কাছে এসে বসলো, তখন 1 এবং 0 মিলে হয়ে গেল কত? ওরা দুজনে মিলে কিন্তু হয়ে গেল 10। তার মানে এই 0টা কিন্তু এখন আর 0 নেই, ও হয়ে গেল 10। এবং এই যে 1 ছিল, এই 1টা কিন্তু এখন হয়ে গেল 0, কারণ ওর কাছ থেকে 1ই চলে গেছে, তাই না? যার কারণে ও হয়ে গেল 0 এবং এই 0টা হয়ে গেল 10। এখন এই 10 থেকে কিন্তু ও 1কে ধার দিতে পারবে, তাই না, ওর কাছে? তাহলে এই 10 যখন ওর কাছে 1 দিয়ে দিল, ও হয়ে গেল 10 এবং এই 0 হয়ে গেল 9। যেহেতু 1 কমে গেছে, 1 কমে গিয়ে ও হয়ে গেল 9। সরি, আমার পেনটা আজকে অনেক ঝামেলা করছে। এরপরে দেখো, ও কিন্তু এখন 10 হয়ে গেছে। এখন এই 10 থেকে আবার ওর কাছে 1 দিল, তাহলে এই 10 থেকে যখন ওর কাছে 1 দিল, ও হয়ে গেল 10 এবং ও হয়ে গেল 9। ঠিক আছে? এই যে দেখো, আমি উপরে যে সংখ্যাগুলো লিখছি এগুলো কিন্তু তোমরা লিখবে না। ঠিক আছে? এগুলো আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখছি। আচ্ছা দেখো, তাহলে এই 0 কিন্তু এখন 10 হয়ে গেল, অর্থাৎ 5-এর চেয়েও বড় হয়ে গেল।
এখন কিন্তু 10 থেকে আমরা 5কে বিয়োগ করতে পারবো। তাহলে 10 থেকে 5কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 5, আমরা লিখে দিলাম 5। এরপরে দেখো এই পাশে কিন্তু এখন আর শূন্য নেই, এখন ও রয়েছে কত, ও কিন্তু আছে 9। এই 9 থেকে যদি আমরা 2কে বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 7, আমরা এখানে লিখে দিব 7। এরপরে দেখো এখানে রয়েছে 9, নিচে রয়েছে 8, তাহলে 9 থেকে 8কে বিয়োগ করলে থাকে আমাদের 1। এরপরে এইখানে আগে ছিল 1, কিন্তু এই 1 যেহেতু ধার করে দিয়েছি আমরা, যার কারণে ও কিন্তু হয়ে গেল 0। 0 থেকে নিচে কিছু নেই মানে 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0ই হয়। আমরা জানি প্রথম শূন্যের কোনো দাম নেই, এজন্য এটিকে আমরা লিখব না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, 175 টাকা। আচ্ছা, এই 175 দ্বারা আমরা কি বুঝতে পারি, যে সুজনের মোট খরচ করার পরেও 175 টাকা ওর কাছে অবশিষ্ট থাকলো। তাহলে আমাদের এই 175 টাকায় কিন্তু উত্তর, আমরা উত্তর দিয়ে লিখব 175 টাকা রইল, 175 টাকা রইল। তাহলে কিন্তু আমাদের অঙ্কটি সমাধান করা হয়ে গেল। দেখো আমরা কত সহজে কিন্তু এই অঙ্কটিকে সমাধান করে ফেলেছি। আমি তোমাদের আগেও বলেছি যে এই উপরের সংখ্যাগুলোকে কিন্তু তোমরা লিখবে না, যখন আমরা হিসেব করব তখন মনে মনে ওই সংখ্যাগুলোকে আমরা ধরে নিব। বন্ধুরা, আমরা যদি এরপরে যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের কাছে চলে যাই, আমরা 13 নম্বরে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ক্রিকেট খেলার ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? দেখো এখানে বলা হয়েছে যে একটি ক্রিকেট ব্যাট ও বল কেনার জন্য 750 টাকা প্রয়োজন। এখন এই যারা এই খেলার আয়োজন করেছিল তারা কি করলো, সকল সদস্য তারা কিছু কিছু করে টাকা দিল, এবং সবার টাকা উঠানোর পরে মোট টাকা হলো 330 টাকা, এবং ক্লাবের অনুদান থেকে পাওয়া গেল কত টাকা, আরও 250 টাকা। তাহলে তাদের এই ব্যাট এবং বল কেনার জন্য আর কত টাকা প্রয়োজন সেটি আমাদের বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা প্রথমে কি করব, যে আমরা দেখব মোট কত টাকার মতো জমা হলো, তাই না? দেখো যেমন প্রত্যেক সদস্য দিয়েছিল, মানে সকল সদস্য মিলে দিয়েছিল 330 টাকা, এবং ক্লাবের অনুদান হিসেবে দেওয়া হয়েছিল কত টাকা, 275 টাকা। তাহলে 330 এবং 275 টাকা মিলে মোট কত টাকা হলো সেটি আগে আমরা বের করব। তারপরে এই যে 750 টাকা দরকার, এই 750 টাকা থেকে আমরা এই যে যোগ করে যেটি পেলাম সেটিকে যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আর কত টাকা প্রয়োজন। তাহলে আগে আমরা বের করি যে কত টাকার মতো ম্যানেজ হয়েছিল, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 13 নাম্বার দিয়ে লিখব 13 নাম্বার দিয়ে আমরা লিখব সকল সদস্য মোট দেয়, সকল সদস্য মোট দেয় কত টাকা, মোট দেয় হচ্ছে 330 টাকা। এরপরে সরি, লেখাটা দেখা যাচ্ছে না, সকল সদস্য মোট দেয় 330 টাকা। আচ্ছা, আমরা লিখলাম সকল সদস্য মোট দেয় 330 টাকা, এবং আমাদের আরেকটি কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কি ক্লাবের অনুদান হিসাবে দেওয়া হয় 250 টাকা। তাহলে আমরা নিচে কি লিখব, ক্লাবের অনুদান দেওয়া হয় কত টাকা, 250 টাকা। আমরা কিন্তু 330-এর নিচে লিখব 250 টাকা। এখন
আমরা কি করব, এই 330 এবং 250কে কিন্তু আমরা যোগ করে দেব। তাহলে আমরা পেয়ে যাব যে মোট কত টাকার ব্যবস্থা করা হলো। এই পর্যন্ত কত টাকার ব্যবস্থা করা হলো, তাই না? তাহলে দেখো আমরা যদি যোগ করি, 0 এবং 0 মিলে হয় 0, আমরা লিখে দিলাম 0, 3 এবং 5 মিলে হয় 8, আমরা লিখলাম 8। এরপরে এখানে রয়েছে 3, নিচে রয়েছে 2, 3 এবং 2 মিলে হয় 5। তার মানে আমরা এখানে পাচ্ছি মোট কত টাকা? আমরা পাচ্ছি মোট 580 টাকা। তাহলে আমরা কি লিখব এখানে? সুতরাং মোট জমা হলো 580 টাকা। এখন আমাদের দরকার হচ্ছে কত টাকা? আমাদের প্রশ্নে কিন্তু বলা হয়েছে আমাদের মোট দরকার বল এবং ব্যাট কেনার জন্য 750 টাকা, এবং আমাদের মোট জমা হয়েছে বা মোট ব্যবস্থা হয়েছে কত টাকার? 580 টাকার। এখন 580 টাকার পরে আর কত টাকা আমাদের প্রয়োজন ব্যাট এবং বল কেনার জন্য, তাই না? অর্থাৎ 750 টাকা হতে আর কত টাকা প্রয়োজন, এটা আমরা কিভাবে বের করব? এই যে 750 টাকা রয়েছে, এই 750 থেকে যদি আমরা 580কে বিয়োগ করে দেই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে আর মোট কত টাকা প্রয়োজন। তাহলে আমরা নিচে কি লিখতে পারি? আমরা লিখতে পারি ব্যাট, আমরা লিখতে পারি ব্যাট ও বল কেনার জন্য প্রয়োজন বা দরকার, আমরা যেটি লিখি সমস্যা নেই, আমরা লিখলাম দরকার ব্যাট ও বল কেনার জন্য দরকার কত টাকা? 750 টাকা। এরপর আমরা নিচে কি লিখব? মোট জমা হলো 580 টাকা। আমরা এখানে নিচে কি লিখব? মোট ব্যবস্থা হলো লিখতে পারি, জমা হলো লিখতে পারি, যেটা আমাদের জন্য সুবিধা হয় আমরা সেটাই কিন্তু লিখতে পারি। হ্যাঁ, আমরা লিখব মোট ব্যবস্থা হলো, মোট ব্যবস্থা হলো আমাদের কত টাকার? 580 টাকা। আচ্ছা, 580কে কিন্তু আমরা 750-এর নিচে লিখব, ঠিক আছে? আমি আবারও বলেছি, তোমরা যখন যোগ বিয়োগ করবে তখন কিন্তু অবশ্যই এই সংখ্যাগুলোকে নিচে নিচে লিখবে। এখন আমরা যদি বিয়োগ করে দিই, দেখো 750 থেকে যদি 580কে আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব যে মোট আর কত টাকা আমাদের ব্যাট এবং বল কেনার জন্য প্রয়োজন। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি, 0 থেকে 0কে বিয়োগ করলে হয় 0। এরপরে দেখো 5 থেকে 8কে কিন্তু আমরা বিয়োগ করতে পারি না, কারণ 5 ছোট, এটিকে আগে আমাদের বড় বানাতে হবে, তাই না? 8-এর চেয়ে কিন্তু বড় বানাতে হবে। এই জন্য আমরা কী করব? পাশে যে 7 রয়েছে 7-এর কাছে চলে যাব, 7-এর কাছ থেকে 1কে ধার করে 5-এর কাছে নিয়ে আসবো। তাহলে ও আগে ছিল 5, যখন এই 7-এর কাছ থেকে 1কে ধার করে ওর কাছে নিয়ে আসলাম, ও হয়ে গেল 15। তার মানে এখন কিন্তু ও 8-এর চেয়ে বড় হয়ে গেল, তাই না? 8-এর চেয়ে কিন্তু 15 এখন বড়। তার মানে 15 থেকে 8কে বিয়োগ করা যাবে। 15 থেকে যদি আমরা 8কে বিয়োগ করে দেই, তাহলে আমাদের থাকছে হচ্ছে আর 7। এখন দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি 7, কিন্তু 7 থেকে যেহেতু 1 ধার করে দিয়েছি, যার কারণে ওর কাছ থেকে 1 কমে গিয়ে ও হয়ে গেল এখন 6। তাহলে 6 থেকে যদি নিচের 5কে আমরা বিয়োগ করে দিই, তাহলে থাকে আমাদের 1। অর্থাৎ আমরা এখানে মোট কত টাকা পাচ্ছি? 170 টাকা। তার মানে হচ্ছে আর আমাদের 170 টাকা প্রয়োজন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? সুতরাং আরও প্রয়োজন 170 টাকা। তাহলে এই 170ই হচ্ছে আমাদের উত্তর। তা আমরা উত্তর দিয়ে কি লিখতে পারি? আমরা উত্তর দিয়ে লিখতে পারি 170, আমরা লিখব 170 টাকা প্রয়োজন। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেল। বন্ধুরা, আশা করি আমরা আজকের এই অধ্যায়ে যে অঙ্কগুলো করেছি প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো।
বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সর্বপ্রথম সেটিকে পেতে পারো। আর দ্বিতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে তোমরা এইখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কে তোমরা প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার ভিডিও তোমরা দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।